নিষেধাজ্ঞা শিথিলে হবে পর্যালোচনা, পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মানবিক দিক বিবেচনার আশা বিএনপির। টিকা পেতে মরিয়া বাংলাদেশ, মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে চাইল 2 কোটি ডোজ। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উদযাপনে বাড়ি না যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। এবং বিদেশি নাগরিকদের এবারও হজ পালনের অনুমতি না থাকায় মিশ্র প্রতিক্রিয়া। ভ্যাকসিন নিলে সুযোগ মেলার বিষয়ে আশাবাদী প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। বৃহস্পতিবার দিনভর আলোচনায় ছিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়া প্রসঙ্গ। পরিবারের করা আবেদনটির আইনি দিক পর্যালোচনা করছে আইন মন্ত্রণালয়। মন্ত্রী জানান, মানবিক দৃষ্টিতে বিএনপি নেত্রীর আবেদনটি বিবেচনা করবে সরকার। বিএনপি মহাসচিবের প্রত্যাশা, সরকার তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেবে। এদিকে মেয়াদোত্তীর্ণ হওয়া বেগম জিয়ার পাসপোর্ট নবায়ন করা হচ্ছে। তার বোন জানিয়েছেন, সরকার অনুমতি দিলেই নেওয়া হবে লন্ডনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেয়া নিয়ে গেল কদিন ধরে চলছিল নানা আলোচনা। বুধবার তার পরিবারের আবেদনের পর বিষয়টি খোলাসা হয়। এ নিয়ে সরকারের সঙ্গে পরিবার ও দলের আলোচনার বিষয়টিও উঠে আসে। কি প্রক্রিয়ায় বেগম জিয়াকে দেশের বাইরে চিকিৎসার সুযোগ দেওয়া হবে তা নিয়ে ওঠে আইনি বিতর্ক। বৃহস্পতিবার বেলা 3:30টায় আবেদনের কপি হাতে পাওয়ার পর আইনমন্ত্রী জানান, বাসায় চিকিৎসা নেওয়া এবং দেশের বাইরে চিকিৎসা না নেওয়া মুক্তির এই 2 শর্ত পর্যালোচনা করছেন তারা। তবে সরকার বেগম জিয়ার আবেদনটি মানবিক দৃষ্টিতে দেখছেন বলেও জানায় আইনমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কিন্তু এটা মানবিক দৃষ্টিতে দেখেই তিনি যখন এই 401 ধারায় তার সাজা স্থগিত রেখে তাকে মুক্ত করেছেন, সেই বিবেচনাই করেছেন। মানবিক দিক থেকে কিন্তু দেখা হয়েছে এবং আমরা সবসময় এগুলি মানবিক দিক থেকেই দেখি। তবে কবে এই আবেদনের বিষয়ে মতামত দেওয়া হবে সেটি সুনির্দিষ্ট করে জানাননি আইনমন্ত্রী। যথাশীঘ্র আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে। করোনা পরবর্তী জটিলতায় ভুগছেন বেগম জিয়া। মানবিক কারণে সরকার তাকে বিদেশে নিয়ে চিকিৎসার অনুমতি দেবে বলেও আশা প্রকাশ করেন মির্জা ফখরুল। আমরা আশা করি যে সরকার মানবিক কারণে তার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করবেন। সরকারের কাছে বেগম জিয়ার ভাই যে আবেদন করেছেন সেখানে কোন দেশে নেওয়া হবে বিষয়টি উল্লেখ করা হয়নি। তবে বোন সেলিমা ইসলাম জানায়, বিএনপি নেত্রীকে লন্ডনে ছেলের কাছে নিয়ে যেতে চান তারা। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আবেদন করা হয়েছে পাসপোর্টের মেয়াদ বৃদ্ধির। শ্বাসকষ্ট তার আছে, তাকে অক্সিজেন দিচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে অক্সিজেন। লন্ডনে ওর ছেলে আছে, ছেলে ওখানে যাওয়াই ভালো হবে। আর লন্ডনে সে এর আগেও চিকিৎসা নিয়েছে, তো ওরা জানে যে কি চিকিৎসা তার দরকার। 11 এপ্রিল করোনা রিপোর্ট পজিটিভ আসে বেগম জিয়ার। পরীক্ষা নিরীক্ষা শেষে 27 এপ্রিল ভর্তি হন হাসপাতালে। 3রা মে শ্বাসকষ্ট শুরু হলে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়। করোনা আক্রান্তের 25 দিন পর করোনা নেগেটিভ আসে সাবেক এই প্রধানমন্ত্রীর। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। অন্য প্রসঙ্গ, টিকা আনতে সব পর্যায় থেকে সর্বোচ্চ চেষ্টা করছে বাংলাদেশ। অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারত থেকে না পেলেও অন্য মাধ্যম থেকে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এদিকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে ডেকে 1 থেকে 2 কোটি টিকা চেয়েছে বাংলাদেশ। তবে 40 লাখ টিকা দ্রুত চাওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। চলমান রয়েছে চীন ও রাশিয়া থেকে টিকা আনার প্রক্রিয়াও। এরই মধ্যে দেশে একদিনে করোনায় আরও 41 জন মারা গেছেন। করোনার দ্বিতীয় ধাক্কা কিছুটা হলেও সামলে নিচ্ছে বাংলাদেশ। তবে এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট টিকা। ফুরিয়ে আসছে ভারতের সিরাম থেকে আনা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ডের মজুদ। এরই মধ্যে বন্ধ করে দেয়া হয়েছে ভারত থেকে টিকার আমদানি। তাই শঙ্কা প্রায় 13.5 লাখ মানুষের দ্বিতীয় ডোজ নিয়ে। যদিও টিকা পাওয়া নিয়ে বরাবরই আশার কথা শোনাচ্ছে সরকার। বৃহস্পতিবার এক অনলাইন মিটিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, ভারত থেকে টিকা নিতে প্রতিনিয়তই যোগাযোগ করা হচ্ছে। এছাড়া অক্সফোর্ডের টিকার বিকল্প মাধ্যম খুঁজছে সরকার। ইভেন আমাদের যে অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন অন্য কোনো সোর্স থেকে যদি পাওয়া যায় কিনা, অন্য কোনো দেশের থেকে পাওয়া যায় কিনা, কারণ অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন বিভিন্ন অন্যান্য দেশেও তৈরি হয়। এদিকে বৃহস্পতিবার সকালে মার্কিন রাষ্ট্রদূত ডেভিড মিলারের সঙ্গে বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশকে করোনার টিকা দিতে আন্তরিক যুক্তরাষ্ট্র। এদিকে তো আমরা আমাদের অফিসিয়াল যত রকমের চ্যানেল ওপেন রাখছি। আমাদের অ্যাম্বাসেডর ইন ওয়াশিংটন কন্টিনিউয়াসলি
ওদের সাথে আলাপ করতেছেন। এইখানে তাদের অ্যাম্বাসাডার বলছে যে কি ব্যাপার, কদ্দূর হলো, তো সে বলল যে তারা এর উপরে কাজ করতেছে, এখনো কিন্তু ফাইনাল কিছু পায় নাই। এছাড়া চীন ও রাশিয়ার টিকা নিয়ে আসা এবং দেশে উৎপাদন করার বিষয়টির কাজও চলমান বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উদযাপনে বাড়ি না যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বেঁচে থাকলে উৎসব পরেও করা যাবে। নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, নৌপথকে আরও কার্যকর করতে 2025 সালের মধ্যে 10,000 কিলোমিটার নদী ড্রেজিং করা হবে। ঈদ আসলেই ঘরমুখী মানুষের ঢল নামে বাস, লঞ্চ, রেল স্টেশনে। ঝুঁকি নিয়েই প্রিয়জনের সঙ্গে ঈদ করতে নগর ছাড়তে শুরু করে কর্মব্যস্ত মানুষ। তবে মহামারীতে সবকিছু পাল্টে গেছে। সংক্রমণ ঠেকাতে ঈদের সময়ও আন্তজেলা গণপরিবহন বন্ধ রাখা সহ চলমান লকডাউনের সময়সীমা বাড়ানো হয়েছে। এ অবস্থায় জীবনের ঝুঁকি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত না করে বর্তমান অবস্থান থেকেই সবাইকে ঈদ উদযাপনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনাকালীন সময় আত্মীয় স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে, কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে এই যে ঈদ উপলক্ষে সবাই ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেভাবে ঈদটা উদযাপন করেন। বৃহস্পতিবার সকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের বিভিন্ন সংস্থার বেশ কয়েকটি প্রকল্প ও জাহাজের উদ্বোধন অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় নৌখাতের উন্নয়নে বর্তমান সরকারের নানা কর্মকাণ্ডের কথা তুলে ধরেন সরকার প্রধান। বলেন, নৌ দুর্ঘটনা বন্ধে সংশ্লিষ্টদের উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। নৌযানগুলি চালান বা পরিচালনা করেন বা যারা ব্যবসাও করেন, যাত্রীদের সুরক্ষা যেমন তাদের দেখতে হবে, আবার যাত্রীদেরকেও নিজেদের সুরক্ষার কথা চিন্তা করতে হবে। যেসব নৌযান চলাচল করে আমি মনে করি প্রত্যেকটারই রেজিস্ট্রেশনের সিস্টেম থাকা উচিত। দেশের অর্থনৈতিক উন্নয়নে নদী খননকে গুরুত্ব দিয়ে 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খননের লক্ষ্যমাত্রা নেওয়ার কথা জানান সরকার প্রধান। 2024-25 সালের মধ্যে 10,000 কিলোমিটার নৌপথ খনন করা হবে। তো এখানে আবার আমি একটা কথা বলে রাখি, শুধু খনন করলে চলবে না, এটা আমরা প্রথম যেহেতু ক্যাপিটাল ড্রেজিং করার পর প্রতি বছর কিন্তু মেইনটেনেন্স ড্রেজিংটা করতে হবে। ঢাকার চারপাশের নদীপথকে দূষণমুক্ত রাখার পাশাপাশি এসব নদীর উপর অপরিকল্পিত সেতু অপসারণের কথাও বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দূরপাল্লার যান চলাচল না করলেও বিভিন্ন উপায়ে রাজধানী ছাড়ছেন অনেকেই। এদিকে গণপরিবহন চলাচল শুরু হওয়ায় বৃহস্পতিবার দিনভর নগরীর বিভিন্ন সড়কে ছিল যানজট। বান্দরবান থেকে রওনা দিয়ে বৃহস্পতিবার ভোরে ঢাকায় নামেন তোফায়েল। সঙ্গে স্ত্রী সন্তান ছাড়াও রয়েছে বেশ কয়েকটি বড়সড় বাক্সপেটরা। গন্তব্য রাজশাহী। নিষেধাজ্ঞা থাকলেও প্রয়োজনে ভেঙে ভেঙে তিনি যেতে চান গন্তব্যে। নাইটকংসুরি থেকে সিএনজিতে আসছি, আপনার ওই যে পানির ছড়া আসছি, ওখান থেকে বাসে চিটাগাং রোড থেকে আপনার সিএনজিতে আসছি, আপনার ওই যে পিকআপগুলোতে মাল নিয়ে এখানে আসছি আর কি। এখন এখান থেকে যে কোনোভাবে ব্যবস্থা করে যাবো। যাবেন রাজশাহীতে। গাবতলীতে শুধু তোফায়েল নন, অনেকেই আছেন যারা যেতে চান দূরের গন্তব্যে। ট্রাই করবে যতটুকু যাইতে পারি, তারপরে হয়তো অন্য কোনো ব্যবস্থায় হয়তো মাধ্যমে হয়তো যাওয়ার চেষ্টা করবো আর কি। বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই স্বাস্থ্যবিধি মানছেন, তবে নামানোর সংখ্যাও কম নয়। মাস্ক এই জায়গাতে কিনবো ভাবছিলাম, দোকান সব বন্ধ। দূরপাল্লার বাস না চলার সুযোগে বাড়তি ভাড়ায় চলছে ব্যক্তিগত পরিবহন। আমি যাব সাভারে। জি আমি যাত্রী নিব না। না, ওরা তো দালালি করবার নিকে ঘুরতে দেয়, আমি নিব না, আমি সাভার চলে যাবো। এতক্ষণ 500 করে উঠেছে আর এখন বলে যাইব না, ওই যে আপনাদের দেখছে এই জন্য বলে যাবে না। যারা স্বাস্থ্যবিধি মানছেন না তাদের বিষয়ে কঠোর আইন শৃঙ্খলা বাহিনী। যদি কেউ সরকারি সিদ্ধান্ত নির্দেশনা না মানে, আমরা বুঝাচ্ছি সব। এখন বাংলাদেশের যে প্যান্ডামিকের যে ভয়াবহতা, এটা সকলে অনেকেই অবগত এবং সকলেই মানার চেষ্টা করছে। আর ড্রাইভার হেল্পাররাও দেখছি, মানে এখনো পর্যন্ত আমরা দেখছি যে তারা সেটা মেনে চলার চেষ্টা করছে। এদিকে গণপরিবহন চালুর সঙ্গে সঙ্গে রাজধানীর রাস্তায় দেখা গেছে চিরচেনা যানজট। আতিকুর রহমান তাওয়াল, সময় সংবাদ, ঢাকা। বিদেশি নাগরিকদের জন্য এবারও সৌদি আরব হজ পালনের অনুমতি দেয়নি। এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। হজযাত্রী না যাওয়ায় অনেকের ব্যবসার সুযোগ আবারও কমে গেল। তবে 2 ডোজ টিকা গ্রহণ করে আগের বছরের তুলনায় বেশি সংখ্যক বাংলাদেশি এবার পবিত্র হজ পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করছেন প্রবাসীরা। সৌদি আরবের রিয়াদ থেকে আরিফুর রহমানের রিপোর্ট।
বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় এবারও বিদেশি হজ যাত্রীদের প্রবেশ নিষিদ্ধের দিকে এগোচ্ছে সৌদি সরকার। 2020 সালের মতো এবছর শুধু স্থানীয়রা সীমিত আকারে পবিত্র হজ পালন করতে পারবেন। সৌদি সরকারের এই সিদ্ধান্ত নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। হজ যাত্রী না আসায় এই খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা এবারও ক্ষতির মুখে পড়বেন, তাই তারা রয়েছেন দুশ্চিন্তায়। সৌদি সরকারের কাছে আকুল আবেদন যে এবছর হজ করার বিশ্বের সকল মুসলিমকে হজ করার একটা সুযোগ করে দিলে মক্কা হোটেল ব্যবসায়ীরা অনেক উপকৃত হবে। আমরা মক্কা নগরীর যারা আছে, মদিনাতে যারা আছে হোটেল ব্যবসায়ী, তারা অনেকেই অনেক লসের মধ্যে আছে। তাই বাংলাদেশ সরকার এবং সৌদি গভর্নমেন্ট যদি কিছু না করে তাহলে আমরা অনেক ক্ষতির সম্মুখীন হব। অনেক প্রবাসী আবার মনে করছেন গেলবার খুব কম সংখ্যক প্রবাসী বাংলাদেশি পান হজের সুযোগ। এবার টিকার 2 ডোজ নেওয়া হলে তাদের সংখ্যা বাড়বে। একটা টিকা পেয়েছি, যদি আরেকটা টিকা পাই তো আমরা হজে যাওয়ার জন্য সুযোগ পাবো। আর এই দেশে যত লোক আছে তারা যদি 2 ডোজ টিকা নিতে পারে, অনেকে মানে সুযোগ পাবে দেশে হজে যাওয়ার জন্য। একটা টিকা নিছি, আরেকটা টিকা এখনো পাই নাই। যদি আরেকটা টিকা পাই তাহলে হয়তো আগামীতে হজে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমরা যারা সৌদি আরবের ভিতরে আছি তাদের মধ্যে থেকে হয়তো কিছুটা বেশি যাইতে পারবে। তবে এক্ষেত্রে বড় সমস্যা হলো সৌদি আরবে সব বাংলাদেশি টিকা গ্রহণ করতে পারেননি। অনেকেই আশা করেছিলেন এবারের পবিত্র হজে এসে অংশ নেবেন, কিন্তু এবারও সেই সম্ভাবনা দেখা যাচ্ছে না। সৌদি আরব এবারও হয়তোবা তাদের যে আভ্যন্তরীণ মুসল্লি এবং আভ্যন্তরীণ যারা নাগরিক আছেন তারাই হয়তোবা সুযোগ পাবেন এইবারের পবিত্র হজে অংশ নেওয়ার জন্য। বহির্বিশ্ব থেকে ইতিমধ্যে যে গুঞ্জন শোনা গেছে সেটি হয়তো বাস্তব হতে পারে। এবারও হয়তোবা বহির্বিশ্ব থেকে কোনো মুসল্লিরা সৌদি আরবে এসে হজে অংশ নিতে পারবেন না। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আপৎকালীন ব্যবস্থা হিসেবে আগামী 1 জুলাই থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল সহ সব পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সিদ্ধান্ত হয় পরীক্ষার সময় ও পূর্ণমান কমানো হবে, মূল্যায়নকৃত ফলাফলকে প্রচলিত পূর্ণমানে রূপান্তর করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। ক্রেডিট অপরিবর্তিত থাকবে। এছাড়া কম্পিউটার ভিত্তিক ব্যবহারিক পরীক্ষাসমূহ অনলাইনে নেওয়া হবে। তবে অন্যান্য ল্যাব ভিত্তিক ব্যবহারিক পরীক্ষা যথাযথ নিয়মে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে নেওয়া হবে। করোনা পরিস্থিতির কারণে গত বছরের 18 মার্চ থেকে বন্ধ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। এর মধ্যে অনলাইন ক্লাস ও 2টি সেমিস্টারের মিড টার্ম পরীক্ষা হলেও আটকে আছে সব বর্ষের চূড়ান্ত পরীক্ষা। ঈদ সামনে রেখে গণপরিবহন চালু হওয়ায় রাজধানীর কিছু শপিং মলে আগের চেয়ে বেড়েছে ক্রেতা। শুক্রবার ঘিরে ব্যাপক বেচাকেনার আশা করছেন বিক্রেতারা। লকডাউনের মধ্যে দিনের বেলায় মার্কেট ও বিপণী বেতানে জমজমাট বেচা বিক্রি থাকলেও সন্ধ্যায় চিত্র কিছুটা ভিন্ন। গণপরিবহন চালু হওয়ায় ক্রেতা সমাগম বাড়বে আশা বিক্রেতাদের। কাস্টমার আগের চেয়েও একটু কমও বলা চলে না, আগের মতনই আছে। ওরকম বেচা কেনা দোকানদারের কাছে নাই। যে লস পূজার আছে ওই লস পূজাটাকে মনে করেন সারতে পারবো না। টার্গেট অনুযায়ী বেচা কিনা আমরা করতে পারতেছি না। আমাদের অনেক মাল আমরা স্টক করে ফেলেছিলাম, তো স্টক মাল এখন আমরা অনেক স্টক হয়ে গেছে, বেচতে পারতেছি না। নগরীর কাটাবন এলাকার শপিং মলগুলোতে নান্দনিক ডিজাইনের পোশাকের খোঁজে ক্রেতারা আসছেন। আগামীকাল শেষ শুক্রবার ঘিরে দোকানীদের ব্যাপক বিক্রির প্রত্যাশা। বড় বড় কাস্টমারগুলো অনেক সময় বাইরে থেকে দেখা গেছে, ঢাকা থেকে ময়মনসিংহ আছে, বালুকা আছে, বিশেষ করে কাছাকাছি যে শহরগুলো আছে সেই কাস্টমারগুলো কিন্তু আমরা পাচ্ছি না। গাড়ি শুরু হয়েছে আজকে, সেই ক্ষেত্রে এখনও হয়তো কাস্টমার ওরকমভাবে আসতেছে না, অথবা চিন্তা ভাবনা আছে যে আসবে অথবা এরকম। আন্তজেলা বাস সার্ভিস চালু না হওয়ায় পাইকার বা বড় ক্রেতার শূন্যতায় রয়েছেন রাজধানীর ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি না মানায় বৃহস্পতিবার বেশ কয়েকজন দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর মৌচাক আনারকলি শপিং মলে অভিযান শেষে মাস্ক না পরলে বন্ধ রাখারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ঈদের আগে শপিং মল বিপণী বিতানে ক্রেতাদের উপচে পড়া ভিড়, কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই। ক্রেতা বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মানতে সরকারের কঠিন নির্দেশনা থাকলেও কোথাও কোথাও মানা হয়নি সেই নির্দেশনা। আর এজন্যই মাঠে নেমেছেন পুলিশের ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে অভিযান পরিচালনা করা হয় রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটে। মাস্ক না পরায় জরিমানা করা হয় বেশ কয়েকজন বিক্রেতাকে। যে মাস্ক পরে নেই তার জন্য, আর গরম ছিল, অত্যন্ত গরমের জন্য সবসময় মাস্ক পরা যায় না, সমস্যা 500 টাকা জরিমানা দিলাম মাস্ক না পরার কারণে। অস্বস্তির কারণে যেহেতু আমি মাস্কটা নামাইছি, সেই তোমাকে জরিমানা করাটা কোনোভাবেই উচিত হয়নি। কেনাকাটা করতে আসা ক্রেতা বিক্রেতা সবাই এই অভিযানকে স্বাগত জানিয়ে বলছেন, করোনার এই সময়ে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আমরা কাস্টমার এবং আমরা দোকানদার যারা আছি চেষ্টা করব মাস্ক পরার জন্য,
এবং এটা সরকারের সাধুবাদ দেয় না, ভালো একটা উদ্যোগ। তো কিছু কেনাকাটা তো অবশ্যই আছে, তারপর ঘরে বাচ্চারা আছে, এই জন্য আর কি আসা। তবে হ্যাঁ, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। সরকার আমাদের জন্য সবসময় ভালো ডিসিশনই দিবে। স্বাস্থ্যবিধি না মানা হলে প্রয়োজনে শপিং মল বিপণী বিধান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পুলিশের নির্বাহী ম্যাজিস্ট্রেট। কঠোর লাইনে যাব, সরকারও কঠোর লাইনে আমাদের সেরকম নির্দেশনা যে কোনো দোকান যদি স্বাস্থ্যবিধি না মানে সেই ক্ষেত্রে ওই দোকান বন্ধ করে দেওয়ারও নির্দেশনা রয়েছে। ব্যবসায়ীদের কথা মাথায় রেখে চলমান লকডাউনের মধ্যে গত 25 এপ্রিল থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। তীব্র সংকটে বাগেরহাটের উপকূলে পানির চাহিদা মেটাচ্ছে মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরবরাহ করা হচ্ছে সুপেয় পানি। শত শত মানুষ পানি নিতে আসছেন প্ল্যান্টে। রমজানে বিনামূল্যে সুপেয় পানি পেয়ে খুশি স্থানীয়রা। যতদিন চাহিদা থাকবে ততদিন পানি সরবরাহ করা হবে বলে জানায় বাগেরহাট জনস্বাস্থ্য অধিদপ্তর। বাগেরহাট প্রতিনিধি আলী আকবর টুটুলের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট। সারি সারি কলস, পাতিল, বোতলের দীর্ঘ লাইন। খাবার পানির জন্য ভোরে 2 থেকে 3 কিলোমিটার দূর থেকে মানুষ আসেন মোরেলগঞ্জ উপজেলা পরিষদের সামনে। এখানেই মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে ঘন্টার পর ঘন্টা সরবরাহ করা হচ্ছে সুপেয় পানি। দীর্ঘদিন অনাবৃষ্টি আর খরার কারণে শুকিয়ে যায় বাগেরহাটের উপকূলের 5টি উপজেলার বেশিরভাগ পুকুর। এ অবস্থায় জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে 6টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট দিয়ে পানি সরবরাহ শুরু করে। নদীর পানি আছে, সেদিন লবণাক্ততার জন্য আমরা পান করতে পারি না, এবং পুকুরের পানি তো গন্ধ আসে। 2-3 কিলো দূর থেকে আমরা পানি নিতে আসি, পানির খুব ক্রাইসিস। এই মেশিন আসে, এখন আমরা কষ্ট পাই না, আমরা পানি ঢুকাই, রোজ আমরা একটু শান্তি পেয়েছি। সিডোরাইলা বিধ্বস্ত শরণখোলায় 1টি, মংলায় 2টি ও মোরেলগঞ্জে 2টি মোবাইল ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ঘন্টায় 600 লিটার পানি সরবরাহ করছে। এত পরিমাণ পানির চাপ এবং পানির চাহিদা, বৃষ্টি না থাকার কারণে, পানির হাহাকার হওয়ার কারণে মানুষের চাপ বেশি এবং তারা পানি পাচ্ছে না। জনস্বাস্থ্য অধিদপ্তর বলছে যতদিন পানির চাহিদা থাকবে ততদিন সরবরাহ করা হবে। দৈনিক প্রতিটা প্ল্যান্টে আমরা প্রতি ঘন্টায় 600 লিটার বিশুদ্ধ পানি আমরা সরবরাহ করছি, এবং আমরা চেষ্টা করতেছি যে এলাকার এই পানির চাহিদা মেটানোর জন্য। গত 8 দিনে 3 উপজেলায় প্রায় 3 লাখ লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। লকডাউনে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও দ্বীপ জেলা ভোলার শত শত যাত্রী অবৈধ নৌকা ট্রলারে করে পাড়ি দিচ্ছেন মেঘনা তেঁতুলিয়া নদী। এতে জীবনের ঝুঁকি থাকলেও দেখার যেন কেউ নেই। যাত্রীদের জিম্মি করে ট্রলার মালিকরা আদায় করছেন অতিরিক্ত ভাড়া। নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে নৌ পুলিশ। নাসির উদ্দিন উজ্জ্বলের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে রিপোর্ট। নিষেধাজ্ঞা অমান্য করে বৃহস্পতিবার সকালে যাত্রী বোঝাই করে লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাটের উদ্দেশ্যে ইলিশা মাছঘাট ছেড়ে যায় নাজিমুদ্দিন চৌকিদারের অবৈধ এই ট্রলারটি। এ সময় মেঘনা পাড়ি দেওয়ার জন্য শতাধিক যাত্রী নিয়ে অপেক্ষা করতে দেখা যায় আরও 2টি ট্রলারকে। এভাবেই প্রতিদিন 10-12টি ট্রলার ও স্পিডবোট যাত্রী পারাপার করছে এই রুটে। একইভাবে ভোলার ভেদুরিয়া এবং বরিশাল রুটে অবৈধভাবে চলাচল করছে স্পিডবোট। ঘাট ইজারাদার ও ট্রলার মালিকরাও যাত্রীদের জিম্মি করে নির্ধারিত ভাড়ার চেয়ে 2-3 গুণ বেশি আদায় করার অভিযোগ রয়েছে যাত্রীদের। ডেইলি 4-5টা ট্রলার ওপার থেকে আসে, 100 টাকার ভাড়া 400 টাকা তারা নিছে আমাদেরকে ঠেকে। জীবনে ঝুঁকি নিয়ে এমন অতিরিক্ত ভাড়া দিয়া আমরা কি জানি ট্রলার দিয়া আইতে বাধ্য হইছি। এরই মধ্যে নিষেধাজ্ঞা অমান্য করায় 13টি ট্রলারের মালিককে আটক করা হয়েছে। চোখ ফাঁকি দিয়ে চলাচলকারীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হচ্ছে বলে জানালো নৌ পুলিশ। অবৈধভাবে আমাদের চোখ ফাঁকি দিয়ে এরা নদীতে যাত্রী পারাপার করছে। তারা এই যাত্রী পারাপার যদি বন্ধ না করে আমাদের নৌ পুলিশ আরো শক্ত অবস্থানে থাকবে, তারা ওদের বিরুদ্ধে অভিযান করবে। ইলিশা লক্ষ্মীপুর রুটে প্রতিদিন অবৈধ ট্রলারে করে 1000-এর বেশি যাত্রী মেঘনার ডেঞ্জার জোন পারাপার হচ্ছে। আর ভেদুরিয়া বরিশাল রুটে স্পিডবোটে তেঁতুলিয়া পাড়ি দিচ্ছে শত শত লোক। সময় সংবাদ, ভোলা। এসবি টিকার উন্নত সংস্করণ আনল রাশিয়া। 1 ডোজের এই টিকার নাম দেয়া হয়েছে স্পুটনিক লাইট। বৃহস্পতিবার টিকাটির অনুমোদন দেয় রাশিয়া। মস্কো বলছে করোনা প্রতিরোধে 1 ডোজের এই টিকা 80% পর্যন্ত কার্যকারিতা দেখিয়েছে। লড়াই করতে পারবে করোনার সব ধরনের ভ্যারিয়েন্টের সঙ্গে। আর 2বার নয়, এবার রাশিয়ার টিকা স্পুটনিক ভি এর নতুন সংস্করণ স্পুটনিক লাইটের 1 ডোজই রুখে দেবে করোনা ভাইরাস। এরই মধ্যে টিকাটি ব্যবহারের অনুমোদন দিয়েছে পুতিন প্রশাসন। তবে স্পুটনিকের 2 ডোজ টিকার চেয়ে 1 ডোজের কার্যকারিতা কিছুটা ফারাক থাকবে বলে জানা গেছে। রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড RDIF জানিয়েছে 2 ডোজের টিকা স্পুটনিক ভির কার্যকারিতা 91.6% হলেও স্পুটনিক লাইট করোনা প্রতিরোধে 80% কার্যকারিতা দেখিয়েছে।
রাশিয়ার টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের তৈরি স্পুটনিক লাইটের অর্থায়ন করেছে RDIF। গত বছরের 5 ডিসেম্বর থেকে চলতি বছরের 15 এপ্রিল পর্যন্ত চলা পরীক্ষার উপর ভিত্তি করেই স্পুটনিকের একটি ডোজকে অনুমোদন দেওয়া হয়েছে বলে জানায় মস্কো। বিশ্বের অন্যান্য দেশের চেয়ে আমাদের এই ভ্যাকসিন অনেক উন্নত। এই ভ্যাকসিন ব্যবহারে কোনো ঝুঁকি নেই। শুধু আমরাই বলছি না, ইউরোপীয় ইউনিয়নের বিশেষজ্ঞরাও আমাদের ভ্যাকসিনের প্রশংসা করেছে। বৈশ্বিক এই মহামারী মোকাবিলায় আমাদের ভ্যাকসিন সবার জন্য উন্মুক্ত রেখেছি। বর্তমানে বিশ্বের 60টি দেশ রাশিয়ার করোনা টিকার স্পুটনিক ভি অনুমোদন দিয়েছে। তবে এখন পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র টিকাটির অনুমোদন দেয়নি। কিছু পশ্চিমা দেশ মনে করে রাশিয়া নিজের প্রভাব বিস্তারে টিকাটিকে ব্যবহার করতে পারে, আর টিকাটি যথাযথ বৈজ্ঞানিক ধাপ না মেনে দ্রুত তৈরি করা হয়েছে। যদিও এরই মধ্যে বিশ্বের 2 কোটি মানুষ স্পুটনিক 5 টিকা গ্রহণ করেছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইতালিতে গ্রীষ্মকালীন ছুটি কাটাতে প্রত্যেক পরিবারকে 500 ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। নিজ শহর থেকে অন্য শহরে ছুটি কাটাতে এই অর্থ ব্যবহার করতে পারবেন দেশটির নাগরিকরা। ইতালির পর্যটন শিল্পের বিকাশে এমন উদ্যোগ। ইতালির ভেনিস থেকে মাকসুদ রহমানের রিপোর্ট। ইতালির পর্যটন শিল্পের বিকাশে নানাবিধ পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। এর অংশ হিসাবে গত বছর ইতালিয়ানদের ভ্রমণের জন্য অর্থ সহায়তা দিতে প্রকল্প হাতে নেওয়া হয়। আসন্ন গ্রীষ্মের ছুটি কাটাতে ইতালিতে নিম্ন ও মধ্যবিত্তের প্রত্যেক পরিবারের জন্য 500 ইউরো বা 52,000 টাকার হলিডে বোনাস চালু করেছে সরকার। ইতালির ভেতরে নিজ শহরের বাইরে আভ্যন্তরীণ ভ্রমণের জন্য দেওয়া হবে এই অর্থ। 2 দিন আগে ইতালির পর্যটন মন্ত্রী মাসিমো গ্যারাবালি জানান, সরকার গত বছর এই প্রকল্পে 2600 মিলিয়ন ইউরো বরাদ্দ দেয়। তবে এর মাত্র 820 মিলিয়ন ইউরো খরচ করেছে নাগরিকরা। বাকি অর্থ সহজ শর্তে ব্যবহার করার জন্য সরকার আগামী জুন মাস থেকে প্রকল্পটি পুনরায় চালু করবে। এর সুফল পাবে প্রবাসী বাংলাদেশিরাও। করোনাকালীন বোনাস ঘোষণা করা হয়েছে। সেই বোনাসগুলি আমাদের বাংলাদেশি কমিউনিটি তথা ইতালিয়ান বিভিন্ন কমিউনিটির লোকদের জন্য অত্যন্ত কার্যকরী ভূমিকা রেখেছে। এদিকে বিভিন্ন এজেন্সির তথ্য মতে আগামী গ্রীষ্মে ইতালিতে ছুটি কাটাতে মার্কিন ও ব্রিটিশ পর্যটকদের হোটেল বুকিং রেকর্ড পরিমাণ বেড়েছে। ইতালির পর্যটন শিল্পের সঙ্গে জড়িত অধিকাংশ বাংলাদেশি প্রবাসীদের জীবিকা, তাই এমন খবরে বেশ আশাবাদী তারা। বোনাস ও গ্রীষ্মে ইতালিতে রেকর্ড পরিমাণ হোটেল বুকিং বেড়েছে শুনে আমরা বাংলাদেশিরা খুবই খুশি, কারণ ইতালিতে পর্যটন শিল্পের উন্নয়ন মানে বাংলাদেশি প্রবাসীদের অর্থনৈতিক উন্নয়ন। করোনা মহামারীতে গেল বছর ইতালির পর্যটন শিল্পের ক্ষতির পরিমাণ প্রায় 1,20,000 মিলিয়ন ইউরো। দেশটির জিডিপির 14% যোগান আসে পর্যটন খাত থেকে। তাই এই শিল্পকে চাঙ্গা করতে সরকারের নেওয়া উন্নয়ন পরিকল্পনার দিকে চেয়ে আছে স্থানীয়রা সহ প্রবাসী বাংলাদেশিরা। মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। আয়ারল্যান্ডে করোনার ভ্যাকসিন প্রয়োগের গতি বাড়াতে ফাইজার বায়োনটেকের 1 কোটি ডোজ ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নিয়েছে আইরিশ সরকার। 15,92,00,000 ইউরোর মতো বিশাল অঙ্কের অর্থ খরচ হবে এই ভ্যাকসিন ক্রয়ে। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্ট। করোনার ভ্যাকসিন প্রয়োগ নিয়ে প্রথম থেকেই বেশ ধীরগতির অভিযোগ আয়ারল্যান্ডবাসীর। এর মাঝে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন বেশ কিছুদিন বন্ধ থাকায় টিকা কার্যক্রমে আরও পিছিয়ে পড়ে দেশটি। মোট জনসংখ্যার মাত্র 31% মানুষ টিকার প্রথম ডোজ পেলেও মাত্র 12% পেয়েছে করোনার দ্বিতীয় ডোজ। অবশেষে টিকাদান কর্মসূচি ত্বরান্বিত করতে ফাইজার বায়োনটেকের 1 কোটি ডোজ ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত নেয় আইরিশ মন্ত্রিসভায়। নতুন এই ভ্যাকসিন কার্যক্রম শুরু হলে নতুন করে 20,45,000 নাগরিকের মাঝে ভ্যাকসিন প্রয়োগ সম্পন্নের আশা করা হচ্ছে। এই খবরে কিছুটা স্বস্তি এসেছে জনমনে। প্রতিমধ্যে আয়ারল্যান্ড ভ্যাকসিন প্রক্রিয়াতে একটু পিছিয়ে পড়েছিল। সরকারের এই সিদ্ধান্তের মাধ্যমে আয়ারল্যান্ড খুব সহজে ভালো পজিশনে পৌঁছতে সক্ষম হবে, যেহেতু আয়ারল্যান্ডের জনসংখ্যাও খুব কম। গ্রীষ্মকালীন ছুটির আগে সংক্রমণ রোধে ভ্যাকসিন আসার সাথে সাথেই টিকা দেওয়ার দাবি প্রবাসীদের। দ্রুত প্রয়োগ করা জরুরি, না হয় আগামী গ্রীষ্মকালীন ছুটি ও আবহাওয়া ভালো থাকার সময় মানুষের যে ঢল নামবে তাতে সংক্রমণ রোধ করা কষ্টকর হয়ে দাঁড়াবে। এদিকে মহামারীর যে বেকার ভাতা ছিল তা আগামী জুন পর্যন্ত বাড়িয়েছে আয়ারল্যান্ড সরকার। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। নেপালে দাবানলের মতো ছড়াচ্ছে করোনার সংক্রমণ। দেশটিতে ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার রেকর্ড 58 জনের মৃত্যু হয়েছে। বাদ যাচ্ছে না এভারেস্টও। এখন পর্যন্ত 17 জন পর্বতারোহীর শরীরে ভাইরাসটির অস্তিত্ব মিলেছে, যা উদ্বেগে ফেলেছে নেপাল সরকারকে।
নেপালের অন্যতম আয়ের উৎস মাউন্ট এভারেস্ট। প্রতি বছর হাজার হাজার বিদেশি পর্যটক ভিড় করেন দেশটিতে, যাদের মধ্যে বেশিরভাগই পর্বতারোহী। কিন্তু করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় গত বছর এভারেস্টে আরোহণ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সম্প্রতি আবারও সর্বোচ্চ এই পর্বতশৃঙ্গ আরোহীদের জন্য খুলে দেওয়া হয়েছে, তবে এক্ষেত্রে বেশ কিছু শর্ত আরোপ করে কর্তৃপক্ষ। এর মধ্যে অন্যতম হলো আরোহীকে বেস ক্যাম্পে যাওয়ার আগে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। কিন্তু এই সতর্কতার পরও সম্প্রতি সেখানে করোনার সংক্রমণ দেখা দেয়। বুধবার এক প্রতিবেদনে বিবিসি জানায়, নেপালের এভারেস্টের চূড়ায় দ্রুত বেড়ে চলেছে করোনা ভাইরাসের প্রকোপ। এরই মধ্যে 17 জন আক্রান্ত হয়েছেন। পর্বতারোহীদের মাঝে উপসর্গ বেড়ে যাওয়ায় দেখা দিয়েছে উদ্বেগ। বেস ক্যাম্পের কর্মকর্তারা জানান, কাঠমান্ডুর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বেশ কয়েকজনের শনাক্ত হওয়ার তথ্য পেয়েছেন তারা, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে নেপালে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। গেল একদিনে দেশটিতে রেকর্ড সংখ্যক মানুষ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। একদিনে সর্বোচ্চ মৃত্যুরও রেকর্ড হয়েছে এদিন। করোনার প্রকোপ বাড়তে থাকায় সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে সরকার। রাহানুল রানা, সময় সংবাদ। আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ সামনে রেখে প্রথমবারের মতো প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর অধীনে অনুশীলনে নামবেন টাইগাররা। কোয়ারেন্টাইনে থাকায় অনুশীলনে যোগ দেওয়া হবে না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমানের। 4 মে শ্রীলঙ্কার বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজে 1-0 ব্যবধানে হেরে দেশে ফিরেছে দল। 23 মে মিরপুরের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। তার আগে গোটা দল প্রধান কোচের অধীনে অনুশীলনে নামছেন। এর আগে প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের মাঝে যারা দেশে ছিলেন তারা নিজেদের মতো করে অনুশীলন করেছেন বিসিবিতে। এবার সাকিব, মুস্তাফিজ বাদে সবাই কোচের অধীনে অনুশীলন করবেন। বিকেল 2টায় অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। রাত নেমে এলেও সদা জাগ্রত পাকিস্তানের করাচি শহর। রমজান মাসে সেহরির আগ পর্যন্ত চলে গলির ক্রিকেট। শহরের তরুণরা নিজেদের মধ্যে টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেট নিয়ে রীতিমতো উৎসবে মাতে। করোনায় যা সেখানকার তরুণদের বিনোদনের প্রধান উৎস হয়ে দাঁড়িয়েছে। করাচির স্ট্রিট ক্রিকেটের খবর থাকছে এবারের প্রতিবেদনে। এখানে রাত ফুরোয় না, বরং উদ্দামতা শুরু হয় নতুন করে। টেপ টেনিস বল নিয়ে চলে গতির ঝড়, গলির ক্রিকেট নিয়ে শুরু হয় উৎসব। করাচি শহর যেন ঘুমোয় না। পাকিস্তানের করাচিতে রমজান মাস আলাদাভাবে প্রিয় তরুণ ও কিশোরদের মাঝে। এশার নামাজের পর থেকে যে যেখানেই থাকুক আর কোনো কাজ নেই। সেহরির আগ পর্যন্ত শহরের অলিতে গলিতে চলে ক্রিকেট। বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী নিজেরাই দল গঠন করে চলে লাগাতার ম্যাচ। এক পাড়ার সাথে আরেক পাড়ার ক্রিকেট টুর্নামেন্ট হয়। করোনায় ঘরবন্দি জীবনে এক টুকরো বিনোদনের খোরাক এই ক্রিকেটই যে তাদের প্রাণ। প্যান্ডেমিকের এই সময়টায় আমাদের কিছুই করার নেই, তাই সবাই ভাবলাম বাসায় বসে না থেকে কি করা যায়। তাই আমরা রাতে ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলাম। করাচিতে মাঠের সংখ্যা খুবই কম, তাই রাতে রাস্তায় শর্ট পিচ ক্রিকেট খেলি। এটা আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বাড়াচ্ছে। ক্রিকেট খেলা আমাদের মানসিকভাবে চাঙ্গা রাখে, শরীরের অবসাদ দূর করে। এটা একটা ভালো অভ্যাসও। ক্রিকেট খেলাটা এই করোনায় আমাদের বিনোদনের প্রধান উৎস হয়ে উঠেছে। সোডিয়াম বাতির নিচে ক্রিকেট খেলতে তাদের সমস্যা হয় না এতটুকু। কখনো হয়তো ব্যাটে লেগে আসা একটি বল সজোরে জানালার গ্লাস ভাঙে, সবাই তখন দেয় ভোঁদর। এ যেন চিরাচরিত এক ঐতিহ্য দেশে দেশে। সম্প্রতি পাকিস্তানি স্ট্রিট ক্রিকেট নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে বেশ। গলির ক্রিকেট থেকেই যে উঠে এসেছে পাকিস্তানের অনেক কিংবদন্তি খেলোয়াড়, সাবেকরাও এটির প্রশংসা করছেন। दोपहर शाम स्ट्रीट क्रिकेट खेलते थे। পাকিস্তানে যারা ক্রিকেটার হয়েছেন তাদের অনেকেরই হাতেখড়ি হয়েছে রাস্তার ক্রিকেটে, কারণ তৃণমূলের খেলোয়াড়রা এত সুযোগ পান না। এত মাঠও নেই আমাদের দেশে, আর এ ধরনের খেলায় ব্যাটার বল ছাড়া কিছুই লাগে না। এভাবে খেলতে খেলতে তাদের মাঝে ক্রিকেটের জন্য ভালোবাসা জন্মে, বেরিয়ে আসে নতুন খেলোয়াড়। আমি নিজেও গলির ক্রিকেট থেকে শুরু করে আন্তর্জাতিক অঙ্গনে খেলেছি। গলির ক্রিকেট পাকিস্তানের জন্য গর্ব। প্র্যাকটিস কি তো ফ্যাসিলিটি নেই থি। সিয়াম সাধনার মাসে রাতে গলির এই ক্রিকেট সময়ের সাথে পাকিস্তানের সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। মেহেদী নাইম, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে নিষেধাজ্ঞা শিথিলে হবে পর্যালোচনা, পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে। মানবিক দিক বিবেচনার আশা বিএনপির। টিকা পেতে মরিয়া বাংলাদেশ, মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে চাইল 2 কোটি ডোজ। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উদযাপনে বাড়ি না যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রী। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।